আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। ভারত থেকে উপহার পাওয়া 20 লাখ ডোজ টিকা দেয়া শুরু হবে ঢাকা থেকে, সংরক্ষণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। বছরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে আশাবাদী বাংলাদেশ, চীনের মধ্যস্থতায় বৈঠকে ইতিবাচক মিয়ানমার। 69% শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমে নেই, 76% অভিভাবকের প্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ। এবং ক্ষতিগ্রস্ত সহ জলবায়ু ঝুঁকিতে থাকাদের অর্থনৈতিক কাজে যুক্ত করতে উন্নয়ন পরিকল্পনা, ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ার পরামর্শ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে স্পারসোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে পুরো সংবাদ। ভারত থেকে উপহার পাওয়া 20 লাখ ডোজ ভ্যাকসিন দিয়ে রাজধানী থেকে শুরু হবে করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের টিকাদান কার্যক্রম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই ভ্যাকসিন সংরক্ষণে প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগার। জান্নাতুল বাকিয়া কিকা রিপোর্ট। করোনা টিকাদান কার্যক্রমকে ঘিরে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক। আলোচনা শেষে সরকারের টিকাদান কাজের অগ্রগতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ভারত থেকে পাওয়া 20 লাখ ডোজ করোনার ভ্যাকসিন পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও সাংবাদিক সহ সম্মুখ সারির যোদ্ধারা। আমরা যদি ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। প্রথমে তো ঢাকা শহরেই শুরু হবে সীমিত আকারে, এবং যে ভ্যাকসিনই আসুক না কেন, এটা আমাদের যে প্ল্যান করা আছে, জাতীয় প্ল্যান, ন্যাশনাল প্ল্যান অনুযায়ী সারা দেশে এটা দেওয়া হবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজের প্রথম পর্যায়ে 50 লাখ ডোজ দিয়ে দেশব্যাপী এর পরে শুরু হবে করোনার জাতীয় টিকাদান কার্যক্রম। সারা দেশে অর্থাৎ জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, মেডিকেল কলেজে পৌঁছাতেও তো একটা সময় লাগবে, সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। সেই সব জায়গায় পৌঁছানো হয়ে গেলে পরে তখন আবার পুরো দেশে একযোগে শুরু হয়ে যাবে। যে 20 লাখ আসছে, আরও 50 লাখ আসবে, তার প্রস্তুতি আমাদের রয়েছে। কোল্ড চেইন আমাদের ব্যবস্থা করতে হয়েছে, জনবল ব্যবস্থা করতে হয়েছে, ট্রান্সপোর্ট ব্যবস্থা করতে হয়েছে। ভারত থেকে ভ্যাকসিন আসলে তার সংরক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারের কেন্দ্রীয় ওষুধাগার প্রস্তুতি শেষ করেছে। আমাদের তো নিজেদের ইপিআই এর স্টোর হাউস আছে, সিএমএসডি তো স্টোর হাউস আছে, আমাদের এখানে তেজগাঁ হেলথ কমপ্লেক্সও আছে। তো ভলিউম কেমন হয় সেটা দেখে আমরা ঠিক করব কোন জায়গায় রাখবো। ওষুধ প্রশাসন অধিদপ্তরের যেটি লাইসেন্স পাওয়া দরকার সেটি পেয়ে গেছি, এবং কোল্ড চেইন তো বললামই সম্পন্ন হয়েছে। আশা করছি আজকের মধ্যে এনবিআর এর থেকে আমরা শুল্ক মৌকুফের কাগজগুলো পেয়ে যাব। এরপরে আমাদের আর কোনো প্রক্রিয়া অবশিষ্ট থাকবে না। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের শুভেচ্ছা ভ্যাকসিন বিমানবন্দর থেকে কোল্ড চেইন মেনে সংরক্ষণাগারে পৌঁছে দেবে কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষ। সেখান থেকে মাঠ পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের জাতীয় কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা মেনেই চলবে করোনা টিকাদানের প্রথম পর্যায়ের এই কার্যক্রম। জান্নাতুল বাকিয়া কিকা, চ্যানেল আই, ঢাকা। আবারও 5-এর নিচে নেমেছে দেশে করোনা শনাক্তের শতকরা হার। এ নিয়ে তৃতীয়বারের মতো শনাক্তের হার 5-এর নিচে নামলো। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 7,942 জন। মৃত্যুর হার 1.50%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 682 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,73,855 জন। সুস্থতার হার 89.57%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,000
574টি এবং পরীক্ষা হয়েছে 15,097 জনের। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 702 জন। এ সময় শনাক্তের হার 4.65%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,29,031 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 15.18%। চলতি বছরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, ফেরত পাঠানোর এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রথমবারের মতো ইতিবাচক মনোভাব দেখিয়েছে মিয়ানমার। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কয়েক দফায় প্রায় 11 লাখ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। সবকিছু ঠিকঠাক থাকার পরও তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া 2 দফায় ব্যর্থ হয়েছে। তাই এবার আরও সতর্ক বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় অনলাইন বৈঠকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সরকার। বৈঠক শেষে সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হচ্ছে ওয়ার্কিং গ্রুপের বৈঠক। তারপর প্রয়োজন মতো সচিব ও মন্ত্রী পর্যায়েও আলোচনা হবে। তারা মনস্থির করে এসেছিল যে তারা কিছুটা ফ্লেক্সিবিলিটি দেখাবে এবং নেপথ্যে নিশ্চয়ই চায়নাও কাজ করেছে। চীনের আগ্রহ ছিল যে আমাদের এই বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্টটা যাতে এগিয়ে যায়। তো আমরা গুড ফেইথে চীনের সাথে গিয়েছি। চীনের সাথে সাথে যদি অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো আছে, জাপান আছে, ভারত আছে বা আসিয়ান আছে, তাদেরও যদি একটা ইনভলভমেন্ট থাকে, প্লাস ইউএন যে অর্গানাইজেশনগুলো যারা ফিল্ডে আছে তারাও হেল্প করতে পারে। তো যেহেতু ওই যে একটা ব্রড একটা আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কনস্ট্রাকটিভ রোল প্লে করবে এরকম আশা করছি। তো সেটা তারা আপত্তি জানায়নি। এখনো পর্যন্ত 46,000 রোহিঙ্গাকে যাচাই করে নিশ্চিত করেছে মিয়ানমার। তবে বাংলাদেশ চাইছে বিচ্ছিন্নভাবে না পাঠিয়ে গ্রাম বা এলাকা ভিত্তিক প্রত্যাবাসন। আমরা বলেছি যে মানে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে শুরু করা যায় যদি, তো তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। তো সুতরাং তারা একদম আউটরাইট বলেনি যে না, এটা আমরা পারবো না, বাট তারাও চেষ্টা করবে। বাট মনে হচ্ছে অ্যাপারেন্টলি হয়তো আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। তারা যেটা বলছিল যে তারা যে নাম্বারগুলো এই পর্যন্ত ক্লিয়ার করেছে বা ভেরিফাই করেছে, যে সেগুলো দিয়েই তারা যদি শুরু করে। তো আমি কয়েকবার, 2বার 3বারই বলতে হয়েছে যে দেখো, এখানে নাম্বারটা তো অত ইম্পর্টেন্ট না, তাই না? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে একসাথে কিছু লোক তারা পরস্পরকে চিনে, বা যারা একই গ্রাম বা একই এলাকার থেকে এসেছে, এইভাবে যদি আমরা অ্যাপ্রোচটা করি, হয়তো নাম্বার শেষ পর্যন্ত হয়তো ওইটাই হবে। চীনের মধ্যস্থতায় হওয়া বৈঠকে মিয়ানমারকে বেশ ইতিবাচক মনে হয়েছে বলেও জানান সচিব। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। 69% শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে না। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলছেন 76% অভিভাবক। এডুকেশন ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বড় একটি অংশের ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। আফরোজা হাসির রিপোর্ট। করোনা মহামারীর কারণে 17 মার্চ থেকে দীর্ঘ 9 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলাফল নিয়ে গণসাক্ষরতা অভিযান পরিচালিত এডুকেশন ওয়াচের 18তম গবেষণা প্রতিবেদন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়, 75% শিক্ষার্থী, 76% অভিভাবক ও 58% শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। মাত্র 31% শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে গড়ে 50 মিনিট করে তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছিল। সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। গ্রাম এলাকায় প্রথমে করে তারপরে সেটার অভিজ্ঞতা নিয়ে আমরা শহর এলাকায় মার্চ মাসে যাওয়ার কথা বলছি। সিদ্ধান্ত নিয়ে এগোনো। আমাদের প্রস্তাবনাটা দিয়েছে, সরকার সিদ্ধান্ত নেবেন সমস্ত কিছু বিবেচনা করে, তবে বেটার লেট দেন নেভার। এটা যত দ্রুত সিদ্ধান্ত, আমরা বলেছি দ্রুত ঘোষণা দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অন্তত 2 বছর মেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলছেন গবেষকরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ 9 মাস পর শিক্ষা কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রথম পদক্ষেপ হিসেবে 4র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে এই কার্যক্রম বড় ধরনের ভূমিকা রাখবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ও ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ট্রানজিশনাল ফান্ড ও ম্যানগ্রোভ প্ল্যান্টেশন নিয়ে ফ্রেন্ডশিপের গ্লোবাল কনফারেন্সে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে উপকূলীয় অঞ্চলে টেকসই ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। শৌমিক আহমেদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। গবেষণা গ্লোবাল কনফারেন্সে ট্রানজিশনাল ফান্ড ও ম্যানগ্রোভ প্ল্যান্টেশন শিরোনামে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। We are giving some opportunity people to process from our field, and at the same time we are exploring if scientists come up with some other solutions. We know they're both important. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ও উত্তরাঞ্চলের মানুষের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে ব্যবস্থাপনা তুলে ধরে ফ্রেন্ডশিপ। Where and how were we to draw this line between immediate livelihood, which they needed, and promise of long-term security and livelihood? This was a big challenge, and we really needed to work very deeply with the communities for this. Then protection and care of mangroves during growth, and finding good, healthy seedlings were some of the challenges that we had. And then integration of the work with the community is long-term. ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ সরকারি প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি সংস্থা। Communities on the ground, private sector, government agencies, and so on. So collective effort, finding allies, working together. The second implication is that short duration projects are really not a suitable tool for a climate change program. The first thing is the immediate action that there was a big gap in that, because it takes some time, even if there is emergency relief fund and all those things. Another thing is customized need. So I think that is very important. It's more of like a transition support or a support to go through the transition from the vulnerability to capacity. So I mean this is wonderful concept, and more we should replicate this concept in all our activities. Media plays vital role in creating awareness about climate change. Communication of climate change knowledge from scientists and policymakers to the public via the mass media has been a subject of major interest because of its implications for creating national variation in public understanding. We can make a difference by spreading the knowledge of adaptation in our country. Mangrove plantation has been proved a great climate solution all over the world. We are very fortunate to have natural mangrove in coastal zone of Bangladesh, but those are not enough, as we need more plantation. We need to communicate with more people to expand our coastal green belt in a sustainable way. জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে জনসচেতনতায় গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই আজকের ক্রিকেট দুনিয়ার হট ইস্যু ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের খবর। অবিশ্বাস্য, অনবদ্য, অতুলনীয়। একদিনে ৩২৪ রান তুলে ব্রিসবেন টেস্ট জিতেই নিল ভারত। শুধু ম্যাচটাই নয়, হোস্ট অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে বর্ডার গাভাস্কার সিরিজটাও জিতেছে তারুণ্যের প্রতীক আজিঙ্কা রাহানের ভারত। ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পর কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ট বলেছেন এটি নাকি তার জীবনেরই একটি সেরা মুহূর্ত। এমন ঐতিহাসিক মুহূর্তটিকে আরও স্মরণীয় করেছেন তাদের বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। ছেলেদের ৫ কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সাইদুর রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত।
করোনাকালে নেতিয়ে পড়া ক্রিকেটাঙ্গনে উত্তেজনার পারদ চড়িয়েছে ভারত অস্ট্রেলিয়ার 4 ম্যাচের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ। সীমিত ওভারের ক্রিকেটের কাছে রং হারানোর টেস্ট ক্রিকেট যেন সঞ্জীবনী সুধা পেল ডাউন আন্ডারের এই টেস্ট সিরিজে। টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দল অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে ভারত 3 উইকেটে টেস্ট জিতল, 2-1 জিতল সিরিজ। ব্রিসবেনের গ্যাবায় 32 বছরে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচে হার, ভারতের প্রথম জয়। রোলার কোস্টার এই সিরিজে অ্যাডিলেইডের প্রথম ম্যাচে ভারতীয়দের 36 রানে অল আউট আর হারের পর এতটাই জমে উঠবে এমনটা ভাবেনি কেউ। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা আনে ভারত। সিডনিতে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ড্র হয়, এরপর ব্রিসবেনের এই অসাধারণ জয়। 2018 পর 2020-21 অস্ট্রেলিয়ার মাটিতে ভারত জিতল আরও একটি টেস্ট সিরিজ। 328 রানের টার্গেট, শেষ দিন 98 ওভারে 324 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল ভারতীয়রা। শুরুতে রোহিত শর্মার বিদায়ের পর তরুণ শুভমান গিলের সঙ্গে পূজারার 114 রানের পার্টনারশিপেই ভারতীয়দের স্বপ্ন দেখা শুরু। 91 রানে গিল ফেরার পর অধিনায়ক রাহানের 22 বলে 24 রানের ছোট্ট ইনিংস টিম ইন্ডিয়ার জয়ের ইঙ্গিত দেয়। সেই স্বপ্নই পূরণ হলো ঋষভ পন্টের ম্যাচ জেতানো 89 রানে। 211 বলে 7 বাউন্ডারিতে পূজারার 56 রানের ইনিংস দেখিয়েছে জেতার রাস্তা। 1 ছক্কা আর 9 বাউন্ডারিতে সাজানো পন্টের ইনিংস ভারতকে দিয়েছে তাদের ইতিহাসে চতুর্থ ইনিংসে রান তাড়া করে তৃতীয় সেরা জয়। It's been a dream series, I can say that after not playing the first test match, I've been practicing hard and everything pays off because we won the series. শুরু থেকেই ক্রিকেটারদের ইনজুরি সমস্যা ভুগিয়েছে ভারতীয়দের। প্রথম টেস্ট খেলে অধিনায়ক কোহলির পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরা, এরপর সামি, উমেশ, রাহুল, বুমরাদের ইনজুরিতে একাদশ থেকে ছিটকে পড়া কেবলই দুশ্চিন্তা বাড়িয়েছে। 4 ম্যাচের টেস্ট সিরিজে 20 জন ক্রিকেটার খেলাতে বাধ্য হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জৈব সুরক্ষার বাড়াবাড়ি আর সিডনি ব্রিসবেনে ভারতীয় ক্রিকেটারদের সইতে হয়েছে গ্যালারি থেকে উড়ে আসা বর্ণ বৈষম্যমূলক টিপ্পনী। সব সমালোচনা আর বঞ্চনার জবাব মাঠিয়ে দিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরছে ভারতীয় দল। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ তাদের, অস্ট্রেলিয়ার অ্যাওয়ে সিরিজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ঐতিহাসিক এই জয়ে শুভেচ্ছা আর প্রশংসায় ভাসছে টিম ইন্ডিয়া। সাবেক ভারতীয় ক্রিকেট তারকা, মহাতারকা সহ পুরো ক্রিকেট বিশ্বের লিজেন্ডরা শুভেচ্ছা জানাচ্ছেন সিরিজ জয়ী দলকে। কোচ রবি শাস্ত্রী বলেছেন, 36 রানে অল আউট হওয়ার পরও ছেলেরা বিশ্বাস রেখেছিল যে তারা দল হিসেবে ফিরতে পারবে। সিরিজের মাঝপথে ছুটি নেওয়া নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 36 ট্র্যাজেডির পর যারা আমাদের নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন তারা প্লিজ উঠে দাঁড়ান এবং নোটিশটা গ্রহণ করুন যে এই দলটা এক্সট্রাঅর্ডিনারি। কিংবদন্তি সচিন টেন্ডুলকারও শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। সচিন লিখেছেন, প্রতিটা সেশনেই 22 গজে আলাদা আলাদা একজন নায়ককে দেখেছি, এটাই টিম ইন্ডিয়া। সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন বলেছেন, অস্ট্রেলিয়ার চেয়ে ভালো ক্রিকেট খেলে দিনটা নিজেদের করেছে ভারত, এটি তাদের প্রাপ্য। রাহানের নেতৃত্বে দল হিসেবে পারফর্ম করে বিশ্ব ক্রিকেটের প্রশংসা পাচ্ছে ভারতীয় দল। এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ। 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল বুধবার প্রথম ওয়ানডে। মিরপুরে সকাল 11:30টায় শুরু হবে ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশের অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করবেন তামিম ইকবাল খান। জানিয়েছেন, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়ে না ভেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ব্র্যান্ড ক্রিকেট খেলতে চান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবালের ক্যাপ্টেন্সির অভিষেকের সাথে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করার সাথে টাইগার স্কোয়াডও গুছিয়ে নিতে প্রস্তুত কোচ রাসেল ডোমিঙ্গো। 2023 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে বাংলাদেশকে থাকতে হবে শীর্ষ 8-এ, কারণ সেরা 8টি দল বাছাই পর্বের বাধায় না পড়ে
সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে। নতুন ওয়ানডে অধিনায়কও সেই চ্যালেঞ্জটা নিতে চান। We have to develop a Bangladeshi style of cricket, Bangladeshi brand of cricket. আমি সবসময় একটা কথা বলছি যে প্রত্যেকটা দেশের নিজের নিজের স্টাইল আছে। সো আই ডোন্ট থিংক আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। এখন থেকে তো আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর জন্য each and every point, so we will be only focusing on the things that we can control. সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ কেমন হতে পারে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে, যেখানে ব্যাটিং পজিশনে 3 থেকে 4-এ নেমে গেছেন সাকিব আল হাসান। 4-এ ব্যাট করতে সাকিবের সমস্যা নেই বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, হি ইজ কোয়াইট হ্যাপি টু ব্যাট এট নাম্বার 4, but I've also asked him that if he ever feels that he needs to go at number 3 again, come and talk to me, and he is completely fine. He's happy where he's batting now. টিম ওয়েস্ট ইন্ডিজ কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে আসলেও আত্মবিশ্বাসে পিছিয়ে নেই। লড়াইয়ের আভাসই দিয়ে রেখেছে ক্যারিবীয়রা। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডেতে শেষ 5 বারের দেখায় 5টিতেই জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের এখনো প্রায় 3 বছর বাকি, তারপরও সেই বিশ্বকাপের পথে নানা পরীক্ষা নিরীক্ষার প্রথম পদক্ষেপ এই সিরিজ। মাশরাফি অধ্যায় শেষে শুরু হচ্ছে তামিম ইকবাল অধ্যায়। সাকিবের ফেরা নিঃসন্দেহে টাইগার স্কোয়াডে আত্মবিশ্বাস যোগাবে। এখন দেখার অপেক্ষা উইন্ডিজের এই অনভিজ্ঞ দলের বিপক্ষে কতটা ভালো করতে পারে টিম বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। টিম বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। করোনা ভাইরাস মোকাবেলায় প্যালেস্টাইন জরুরি ভিত্তিতে রুশ ভ্যাকসিন স্পুটনিক 5 অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে ভ্যাকসিন নিয়ে নৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বিশ্ব। সংস্থাটির প্রধান বলেছেন, ধনী দেশের সুস্থ জনগোষ্ঠী গরিব দেশের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর আগে টিকা পাচ্ছে, যা কাম্য নয়। এতে করে মহামারীর স্থায়িত্ব বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটি অভিযোগ করেছে, করোনা পরিস্থিতিকে মহামারী আখ্যা দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করতে দেরি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথম দিকে দ্রুত স্বাস্থ্যবিধি কার্যকর না করায় চীনেরও সমালোচনা করেছে তারা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 9,60,00,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 20,51,000-এর বেশি। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 6,87,00,000-এর বেশি মানুষ। জার্মানিতে 15 ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এবার নিয়ে নিচ্ছে অশোক লীলান ইফাদ অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অভ্যন্তরীণ হামলার আশঙ্কায় অভিষেকের মহড়া স্থগিত, সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত। যোদ্ধা মুজিবুর রহমান দিলুকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শিল্পকলা একাডেমিতে পরিবারের সদস্য স্বজন সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই গুণী। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অভ্যন্তরীণ হামলার আশঙ্কা করছে এফবিআই। নিরাপত্তার কারণে অভিষেক অনুষ্ঠানের মহড়া স্থগিত করে সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। এ যেন এক অচেনা ক্যাপিটাল হিল, অচেনা ডিসি, অচেনা যুক্তরাষ্ট্র। 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ক্যাপিটাল ভবনের চারপাশে নজিরবিহীন 8 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিকে কার্যত বিচ্ছিন্ন করেছে নিরাপত্তা কর্মীরা। ওয়াশিংটনমুখী সব রাস্তাও বন্ধ। দেখে মনে হয়েছিল প্রথমে একটা মুভি হচ্ছে, ইভেন্চুয়ালি আসলে রিয়েলাইজ করতে পারছি এটা আসলে রিয়ালিটি ছিল আমাদের।
তো এটা আসলে কল্পনার অতীত। আমরা এমন একটা কান্ট্রি আমেরিকা যে আমরা সারা ওয়ার্ল্ডকে আমরা যেটাই করি সেটা সারা ওয়ার্ল্ডের জন্য এক্সাম্পল হয়, তো আজকে আমাদের জন্য এই জিনিসটা ভেরি শেমফুল। টেক্সাস, মিশিগান, ওহাইও ও ভার্জিনিয়ার ক্যাপিটালে ট্রাম্প সমর্থকরা অবস্থান নিয়েছে। এদের মধ্যে কিছু সংখ্যক সশস্ত্র বিক্ষোভকারীদেরও দেখা গেছে, তবে কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। প্রথম দিনেই নতুন প্রেসিডেন্ট 12টি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করতে পারেন বলে জানিয়েছে বাইডেন হ্যারিস ট্রানজিশন টিম। প্রেসিডেন্ট বাইডেন কার্যনির্বাহী আদেশ জারি করবেন, যার মধ্যে মুসলিম ট্রাভেল ব্যান প্রত্যাহার অন্তর্ভুক্ত হবে। আগামীতে রাষ্ট্রপতি কংগ্রেসকে একটি বিল পাঠাবেন অ্যাবাউট ইমিগ্রেশন রিফর্ম। ট্রাম্প পেন্সের ক্ষমতার 4 বছরের অস্থির সময় পার করার পর বাইডেন হ্যারিসের দূরদর্শী নেতৃত্বে যুক্তরাষ্ট্র হারানো গৌরব ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন হয়েছে। উদ্বোধন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল বলেন, এই কর্নার সাধারণ জনগণ, শিক্ষানুরাগী ও গবেষকদের বিজ্ঞান চর্চার পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে আরো উদ্বুদ্ধ করবে। এখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই এবং স্থির ও প্রামাণ্যচিত্র থাকবে। স্পারসোর চেয়ারম্যান মিজানুর রহমান এবং অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। এবারে অর্থনীতি সংবাদ। নিম্নমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শুরু হলে ঊর্ধ্বমুখী হতে খুব একটা সময় লাগেনি। ডিএসএক্স সূচক আগের কার্যদিবসের চেয়ে 19 পয়েন্ট বেড়ে 5,820 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 357টি কোম্পানির 1,290 কোটি 90 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 228 কোটি 69 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 106টির এবং অপরিবর্তিত 70টি কোম্পানির শেয়ারের দাম। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের কেডিএস গ্রুপের করা 28টি মামলাকে মিথ্যা মামলা বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী পরিচালক মুনির হোসেন খান। কারাগার থেকে জামিনে বেরিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 11 বছর চাকরি করার পর প্রতিষ্ঠানটি ছেড়ে দিতে গেলে তাকে রোষানলে পড়তে হয়। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরের দুর্গম পদ্মার চরে বিভিন্ন ফসল আবাদ শুরু হয়েছে। কৃষি আবাদ করে নতুন করে আশার আলো দেখছেন হাজার হাজার চরবাসী। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দৌলতপুরের এই চিলমারির চরে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এক সময়ের দুর্গম এই পদ্মার চর এখন পরিপূর্ণ গম, মসুর, ছোলা, ভুট্টা, মটর, খেসারি সহ নানান রবি ফসলে। নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে। গম বিঘিতে 10 মণ 12 মণ, কোনোটা 14 মণও যায়। তারপরে মসুরি বিঘিতে 7 মণ 8 মণ 6 মণও হয়। মটর 4 মণ 5 মণ করে হয়। তারপরে খেসারি ফসল আমাদের লাভজনক। দেখেন জমি খাত মানুষের উঠি, গরু পুষতে, ছাগল পুষতে, আবাদ করছে, কইরি মানুষ সুখী আছে। সরকারি সহায়তা পেলে চরের সব জমি আবাদের আওতায় আনা সম্ভব মনে করছেন কৃষক। যখন চরে শুষান হয়ে থাকতো, বালু পড়ে থাকতো, আমরা খেতে পাইতাম না। এখন ইনশাল্লাহ
এবার এই বছরে খুব ভালোই। এখন ভালো আছে, এর আগে কষ্ট ছিল বন্যার সময়, এখন মসি, মটর, গম, খেসারি এখন বর্তমান ভালো আছে। কৃষি বৈচিত্র্য ও সমৃদ্ধি আনতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রণোদনা সহ রাজস্ব প্রোগ্রাম এছাড়া নানান ধরনের প্রদর্শনী দিয়ে কৃষকদেরকে মোটিভেশন করছি এবং তাদেরকে নানান ধরনের প্রযুক্তি দিয়ে, আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা তাদের কৃষিকাজে সম্পৃক্ত করছি। এতে কৃষকদের জীবিকা ভালো হচ্ছে, তাদের জীবনধারা উন্নত হচ্ছে, কৃষক লাভবান হচ্ছে। কৃষি বিভাগ জানাচ্ছে 2 ইউনিয়নের চরে প্রায় 9000 হেক্টর জমি এবারের আবাদের আওতায় এসেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবৈধ দখলমুক্ত করার পর লক্ষ্মীপুরের দালাল বাজার ঐতিহাসিক জমিদার বাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। জীর্ণশীর্ণ বিশাল জমিদার বাড়ির অবকাঠামোগত উন্নয়নের পর প্রায় 250 বছর আগের ঐতিহ্য ও সৃজনশীলতা খুঁজছেন পর্যটকরা। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের তথ্য ও ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। 1758 সালে রাজা গৌর কিশোর রায় পূর্ব বাংলার দালাল বাড়িতে আসেন। তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার নাম অনুসারেই লক্ষ্মীপুরের নামকরণ হয়। প্রায় 8 একর জায়গায় বাড়ি ও 22 একরের খেয়াসাগর দিঘি, সব মিলিয়েই দালাল বাজার জমিদার বাড়ি। 1947-এর দেশভাগের সময় পূর্ব বাংলা ছেড়ে যান পরিবারের সদস্যরা। এরপর থেকেই বাড়িটির সম্পত্তি বেহাত হতে থাকে। আদালতের রায়ে বিশাল জমিদার বাড়িটি দখলমুক্ত করে জেলা প্রশাসন। বাড়িটি সংস্কার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। ওখানে আমাদের একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকগণ আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থাটা আমরা সার্বক্ষণিক এটা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা এটা দেখভাল করি। এখানে একটি রেস্ট হাউস আমরা নির্মাণ করেছি, আপনারা দেখেছেন। এই জায়গা থেকে যে আমাদের আয়টা হবে সেই আয়টা দিয়ে হয়তো আমরা একজন কেয়ারটেকার রাখবো। পাশাপাশি জমিদার বাড়ির সামনে যে খালি জায়গাটা আছে এখানে কিছু দোকান করার পরিকল্পনা আছে। সেই দোকান থেকে যে ভাড়াটা আসবে সেই ভাড়া দিয়ে এই জমিদার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এমনকি দখলমুক্ত রাখার ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম আছে সব আমরা করব। ইতিহাস সমৃদ্ধ দৃষ্টিনন্দন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জমিদার বাড়িটি দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। রাজবাড়ির কথা শুনেই তো বাচ্চারা খুব এক্সাইটেড যে তারা যাবে পুরনো ভাঙা বাড়ি। বাচ্চারা এসে একদম অনেক উচ্ছ্বসিত। জমিদার বাড়ি দেখে মনে হচ্ছে যে সবকিছুই ঠিক ছিল, কিন্তু আসলে পরিচর্যার অভাবে অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। রাজশাহী থেকে আসছি, আমাদের এই পুরনো জমিদার বাড়িতে এসে অনেক ভালো লাগছে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরো কিছু অবকাঠামো সংস্কার করে ইতিহাস সমৃদ্ধ স্থানটি রক্ষণাবেক্ষণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলের চকোলেট মল্ট পানীয় মাইলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ভালো খাদ্য ভালো জীবন প্রতিপাদ্যে নেসলের সাথে দেশের শিশুদের জন্য কাজ করবেন তামিম। মাইলোর সাথে তামিমের এই সংযোগ দেশের যুব ক্রিকেটের নতুন দিক উন্মোচন করবে বলে আশা করছে নেসলে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাইলো নিয়ে তামিম স্মৃতিচারণ করেন। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দ ইফাত অটোস বিরতির পর্যায়ে থাকছে। রাজধানীতে বাস চাপায় দম্পতি নিহত হওয়ার ঘটনায় চালক গ্রেফতার। লাইসেন্স আশাবাদে চালক জানিয়েছে তার বাস চালানোর লাইসেন্স ছিল না। ইউরোপে মানব পাচারের নামে প্রতারক চক্রের 2 সদস্যকেও গ্রেফতার করেছে সিআইডি। আক্তার হোসেনের রিপোর্ট। সোমবার সকালে ব্যক্তিগত মোটরসাইকেলে চড়ে কর্মক্ষেত্রে যাওয়ার পথে দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারান পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তা আকাশ ইকবাল। ওই ঘটনায় ঘাতক আজমেরি গ্লোরি পরিবহনের চালক তৌসিকুল ইসলামকে আটক করেছে সিআইডি। যে অপরাধ করে সে তো কখনো অপরাধের কথা স্বীকার করে না, সে কখনো বলবে না যে আমি এটা তাদেরকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে ফেলে মানে করে দিয়েছি, এটা তো বলবে না কখনো। তো আমরা তদন্তের পর্যায়ে আছে, আমরা সিআইডি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভারত হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে একটি চক্র প্রতারণা করে আসছিল। ভুয়া কাগজপত্রের মাধ্যমে তারা ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
অভিযোগ পেয়ে ওই চক্রের 2 সদস্যকেও গ্রেফতার করেছে সিআইডি। তাকে সঙ্গে করে নিয়ে ইন্ডিয়া যেত, এই ওয়ার্ক পারমিট দেখায়, কয়েকদিন ওখানে ইন্ডিয়াতে ঘোরাতো এবং তাদের কয়েকদিন ইন্ডিয়াতে ঘোরায় যে তারা আজকে না কালকে ভিসা দিবে এই কথা বলে ঘোরায়। পরে তাদের সন্দেহ হয়, তারা কাগজপত্র নিয়ে পরে চেক রিপাবলিকের যে এম্বাসি আছে সেখানে যায়, যে কাগজপত্র দেখানোর পরে দেখা যায় যে সেই ওয়ার্ক পারমিট এবং ভিসা সবগুলোই হচ্ছে জাল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী বাংলা শ্রমজীবী সমবায় সমিতির নামে মুনাফার প্রলোভন দেখিয়ে 3 শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইফুল ইসলাম ও আজিজুল শাকিল নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। তৃতীয় ও চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াতে দলের বিদ্রোহী প্রার্থীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা নির্বাচনে বিদ্রোহ করছেন তাদের ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। যারা আজকে বিজয়ী প্রার্থী হিসাবে আমাদের পার্টিকে লজ্জা দিচ্ছেন, নির্বাচনে অংশ নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন না করে আজকে তারা বিমুক্তির পথে গেছেন, আমি তাদের আবারও আহ্বান জানাবো, দলের স্বার্থে দলের মনোনীত প্রার্থী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকার পক্ষে সবাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, অন্যথায় আওয়ামী লীগ এই যাত্রায় কোনো আপোষ করবে না। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার, সব ক্ষেত্রে দুর্নীতি করা সরকার করোনাকালেও দুর্নীতি করছে। যেই সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এই ভ্যাকসিন নিয়ে তারা আবার লুটপাটে নিমগ্ন হয়েছে, তাদের দুর্নীতি করছে এবং সেই দুর্নীতির কারণে এই ভ্যাকসিনটাও আজকে প্রয়োগ করাটা একটা টোটালি মেস হয়ে গেছে, এটা তারা সহজে করতে পারবে না। রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে এবং ভাসানচরে ও আশপাশ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য থানা স্থাপন করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নোয়াখালীর ভাসানচর থানা উদ্বোধন করে তিনি আরো বলেন, ভাসানচরের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে সেখানে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, আইজিপি ডক্টর বেনজির আহমেদ, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন এবং অন্যরা। তৃতীয় ধাপের জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। বেসরকারি প্রায় 4159টি প্রাথমিক বিদ্যালয়কে বাদ দিয়ে সরকারের নতুন করে প্রকল্প বিদ্যালয় স্থাপনের সুপারিশের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন শিক্ষকেরা। বলেন, দেশে অসংখ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেগুলোকে জাতীয়করণ করলে নতুন করে বিদ্যালয় স্থাপনের প্রয়োজন হবে না। মানববন্ধনের পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকেরা। রাজধানীর হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন বিসিপিএ। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক AHM সজ্জুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ SM খালিদ হোসেন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান খান, সৈয়দ মইনুল ইসলাম ও আব্দুল আলিম রিপন সহ অন্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে সারা দেশে 10,000 দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। আবারও নিয়ে নিচ্ছি অশোক লীলাদ ইফাদ অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে জয় দিয়ে বসুন্ধরা কিংসের